ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু এসওই বাংলা। তাহলে আগের ভিডিওতে আগের ক্লাসে আমি পিরিয়ডিক টেবিল কমপ্লিট করে দিয়েছি তোমাদের। এবার ঠিকই তার পরের চ্যাপ্টার কেমিক্যাল বন্ডিং শুরু করব। এটা ওয়ান শটে করাবো না, এটা একটা ভিডিও করে করাবো। এই কেমিক্যাল বন্ডিং দেখো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এরপরে যখন আমরা সেমিস্টার 2 বা সেমিস্টার 3 কিংবা সেমিস্টার 4-এ যখন যাব, তখন কিন্তু পুরোটাই অর্গানিক কেমিস্ট্রি। তাহলে এই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ভালো করে জানার জন্য যেই চ্যাপ্টারটা সব থেকে ভালো করে পড়তে হয় সেটা হচ্ছে কি এই কেমিক্যাল বন্ডিং বা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। প্রথম দেখো, রাসায়নিক বন্ধন বলতে কি বোঝাচ্ছে? যে আকর্ষণী বলের প্রভাবে একই বা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু কোনো অণু বা আয়নীয় জোটে সুসংবদ্ধ হয়ে অবস্থান করে তাকে রাসায়নিক বন্ধন বলে। অর্থাৎ ধরো আমি যদি এক্সাম্পল নিয়ে বুঝি, HCl, এখানে দেখো একটা কি হাইড্রোজেন পরমাণু আছে আর একটা কি ক্লোরিন। এদের মধ্যে কিন্তু কোনো এরকম বন্ধন দেখা যায় না। ওটা কি বলা হচ্ছে? ওটা একটা আকর্ষণ বল। বা ধরো ক্লোরিন অণু, ক্লোরিন অণু দেখো ভালো করে, এদের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে সেটাকেই আমরা কি বলছি? রাসায়নিক বন্ধন বলছি। এবার দেখো কোসেল, সেকেন্ড আছে কি আমাদের কোসেল ও লুইসের তত্ত্ব। কোসেল ও লুইসের তত্ত্ব কি বলছে? পরমাণুর সর্ববহিস্থ কক্ষের এক বা একাধিক ইলেকট্রন রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এই ইলেকট্রনগুলিকে যোজক বা যোজ্যতা কক্ষের ইলেকট্রন বলে। তাহলে আমরা একটু ব্লক হিসেবে দেখে নিই যে কার কোনটা যোজ্যতা ইলেকট্রন। দেখো প্রথমে এস ব্লক আসছে। এস ব্লক কটা গ্রুপ নিয়ে তৈরি হয়? আমি পর্যায় সারণীতে তোমাদের পড়িয়েছি কি দুটো ব্লক নিয়ে, একটা গ্রুপ 1 আর একটা গ্রুপ 2। তাহলে আমি এদের যোজ্যতা ইলেকট্রন কি করে বার করব? ধরো প্রথমে আসছে কি হাইড্রোজেন গ্রুপ 1 এর ক্ষেত্রে, তারপর লিথিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। দেখো আমি একটার ইলেকট্রন বিন্যাস করব শুধু 1s। হাইড্রোজেনের কি হয়? 1s 1। তারপরে দেখো বাকি সবার যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কিন্তু চলে আসবে। যেমন লিথিয়ামের ক্ষেত্রে কত আসবে? এটা 2s 1, 3s 1, 4s 1, 5s 1, তারপরটা কি হবে? 6s 1। বোঝা যাচ্ছে? তাহলে এস ব্লকের ক্ষেত্রে গ্রুপ 1 এর কি দাঁড়াচ্ছে? যোজ্যতার যে শেষ উপকক্ষটা থাকছে, যতগুলো ইলেকট্রন থাকছে সেটাই কি তার যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি। এস ব্লক মৌলদের ক্ষেত্রে শেষ উপকক্ষের ইলেকট্রন সংখ্যাই হলো শেষ উপকক্ষের ইলেকট্রন সংখ্যা হলো তাদের যোজক ইলেকট্রন। তাহলে বোঝা যাচ্ছে যোজক ইলেকট্রন কিন্তু বার করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার এই চ্যাপ্টারে।
তাহলে এস ব্লকের গ্রুপ ওয়ানে কারা থাকছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে তাদের প্রত্যেকের যোজ্যতা ইলেকট্রন কত পাচ্ছে আমি দেখো একটা একটা করে পাচ্ছি। এবার আমি গ্রুপ 2টা নিয়ে আলোচনা করব। গ্রুপ 2তে কারা থাকছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর হচ্ছে কি রেডিয়াম। এদের এবার আমার কোনটা হবে যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা? তার জন্য দেখো আমি একজনেরই ইলেকট্রন বিন্যাস করব। বেরিলিয়ামের আমি করছি, ঠিক আছে? তাহলে ধরো বেরিলিয়ামের আমি করছি। বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত আমার? 4টে। 4 অ্যাটমিক নাম্বার। ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে? 1s2 2s2। বোঝা গেল? তাহলে দেখো শেষে কি আছে? 2s2 আছে। 2s2তে কত ইলেকট্রন আছে? 2টো। তাহলে আমি বাকিগুলোরও কিন্তু যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস আমি বার করে নিতে পারবো, ঠিক আছে? তোমাদের আমি পর্যায় সারণীতে কিন্তু যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস কোন ব্লকের কি হয় সেটা কিন্তু আমি করিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়াচ্ছে এর? 2s2 3s2 4s2 5s2 6s2 7s2, ঠিক আছে? তাহলে এদের কি দাঁড়াচ্ছে? যোজ্যতা কক্ষের কটা ইলেকট্রন আছে? 2টো। আবার আরেকবার বলছি, জাস্ট এইটুখানি মাথায় রাখবে। গ্রুপ 1 ভ্যালেন্স ইলেকট্রন কটা হচ্ছে? গ্রুপ 1 ভ্যালেন্স ইলেকট্রন আমি কটা পাচ্ছি দেখো, একটা একটা করে ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন। ওকে। গ্রুপ 2 ভ্যালেন্স ইলেকট্রন কটা দাঁড়াচ্ছে? দুটো। ক্লিয়ার? তাহলে গ্রুপ 1 ভ্যালেন্স ইলেকট্রন কটা? একটা। গ্রুপ 2 ভ্যালেন্স ইলেকট্রন কটা? দুটো। ক্লিয়ার? এটা আমরা এস ব্লক। এবার আমাদের জানতে হবে কি পি ব্লক। চলো তাহলে দেখা যাক পি ব্লকের কত হতে পারে। দেখো পি ব্লকের ক্ষেত্রে কি হবে? আগে পি ব্লক মৌল কারা? যারা পর্যায় সারণীর ভিডিওটা দেখেছো তারা ভালো করেই জানো যে পি ব্লক মৌল কারা। যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ ইলেকট্রনটি সর্ববহিস্থের পি উপকক্ষে প্রবেশ করে, অর্থাৎ পিতে প্রবেশ করলে সেটা পি ব্লক। এবার পি ব্লকদের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে এইটা আমাদের জানতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি, লেখো। শেষ দুটি উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যাই হলো তাদের যোজক বা ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে? তাহলে এস ব্লকের ক্ষেত্রে পেলাম কি শেষেরটা। পি ব্লকের ক্ষেত্রে কি বলছে? শেষ দুটি উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যাই হলো তাদের যোজক বা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এবার আমরা একটু চেক করে দেখেন এই পি ব্লক মৌলগুলো। সাপোজ ধরো আমি নাইট্রোজেনের ক্ষেত্রে আলোচনা করছি, ঠিক আছে? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7। ইলেকট্রন বিন্যাস করলে কি হয়? 1s2 2s2
শেষ ইলেকট্রনটা কততে যাচ্ছে, 2p-তে যাচ্ছে, তাই এটা পি ব্লক মৌল। একটু এখানে 2p3 বোঝা যাচ্ছে। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কত, এটা তো এর ইলেকট্রন বিন্যাস গেল, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কত হবে একটু ভালো করে দেখো। ভ্যালেন্স কত দাঁড়াচ্ছে, শেষ দুটি উপকক্ষের মোট ইলেকট্রন সংখ্যা। তাহলে শেষ দুটি উপকক্ষ এখানে কে আছে, একটা 2s আর একটা কি 2p। তাহলে 2s এ দুটো আছে আর 2p-তে কটা আছে, 3টে। তাহলে 2 + 3 = 5। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা, 5টা। আরেকটা ধরো আমরা যদি দেখি নিয়নের কত আছে একটু দেখি। নিয়নের 10 পরমাণু ক্রমাঙ্ক, চলো চেক করে দেখা যাক। 1s2 2s2 1s2 2s2 2p6। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কটা পাচ্ছি আমি নিয়নের ক্ষেত্রে, ভ্যালেন্স ইলেকট্রন কটা পাচ্ছি, শেষ দুটি উপকক্ষ দেখো 2s এ দুটো আছে আর 2p-তে কটা পাচ্ছি, 6টা। তাহলে 6 + 2 8টা। দেখো নিয়ন কিন্তু যে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি, দেখো আমাদের কিন্তু অষ্টক কিন্তু পূর্ণ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তাহলে এস এর ক্ষেত্রে কি করে মানে মাথায় রাখবে, তুমি ইলেকট্রন বিন্যাস করছো, শেষে যে এস থাকবে ওখানে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হবে কি তোমার ভ্যালেন্স ইলেকট্রন। আর পিদের ক্ষেত্রে কি হবে, পিদের ক্ষেত্রে হবে কি শেষের এস এবং পি এর টোটাল যে ইলেকট্রন আছে তার যোগফল। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলছে 2 নম্বর, নোবেল গ্যাস মৌলগুলির অষ্টক পূর্ণ থাকে তাই এরা রাসায়নিকভাবে প্রায় নিষ্ক্রিয়। এই কথাটার মানে কি, দেখো আমরা কি জানি পিরিয়ডিক টেবিলে আমরা পড়েছি প্রত্যেকটা মৌল কি চায় যে তাদের অষ্টক অর্থাৎ শেষ কক্ষে 8টা ইলেকট্রন রেখে দিতে। আমরা জানি যে 18 নম্বর গ্রুপের যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই যে মৌলগুলো আছে তাদের যে 8টা ইলেকট্রন সর্বব্যস্ত কক্ষে থাকে, তাই এরা কি স্টেবল, নিজেদের স্টেবল রাখে। এবার কেউ কি চায় তার স্টেবিলিটিটাকে নষ্ট করতে, তাই কোনো নোবেল গ্যাস মৌলগুলো কি নিজেদের স্টেবিলিটি নষ্ট করে না, অর্থাৎ বিক্রিয়া করে না। কারণ বিক্রিয়া করলে কি হয় ইলেকট্রন বেশি হয়ে যায় বা ইলেকট্রন কমে যায়। তাই যে কোনো নোবেল গ্যাস মৌলগুলো কি হয় রাসায়নিকভাবে খুবই নিষ্ক্রিয় হয়, বিক্রিয়া করে কিন্তু খুব উচ্চ চাপ বা কোনো হাই টেম্পারেচারে তারা বিক্রিয়া করে, সহজভাবে তারা বিক্রিয়া করতে চায় না। ঠিক আছে, 3 নম্বর দেখো কি বলছে, পর্যায় সারণীতে এরা 0 শ্রেণীতে স্থান দেওয়া হয়, অর্থাৎ এরা শূন্যযোজী, এদের কোনো যোজ্যতা হয় না কারণ এরা তো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়। তাই এদের যে শ্রেণীটার নাম 18 নম্বর সেটাকে 0 শ্রেণীও বলা হয় এবং এদের যোজ্যতা কি অবশ্যই 0 যোজ্যতা। ঠিক আছে, এটা ছিল কোসেল এবং লুইসের একটা তত্ত্ব। নেক্সট দেখো অষ্টক সূত্র। অষ্টক সূত্র কি বলছে, রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল বাদ কারা যাবে, এটা মাথায় রাখবে, হাইড্রোজেন, লিথিয়াম ও বেরিলিয়াম। রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌল না কারা বাদে, হাইড্রোজেন, লিথিয়াম ও বেরিলিয়াম বাদে নিজ নিজ যোজন কক্ষে ইলেকট্রন গ্রহণ বা যোজন কক্ষ থেকে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস তথা অষ্টক লাভের প্রবণতা দেখায়। তাহলে যোজ্যতার অষ্টক সূত্র কি বলছে, প্রত্যেকটা মৌল যেমন মানুষ কি স্টেবল হতে চায়, তেমন প্রত্যেকটা পরমাণু কি নিজেদের স্টেবল হতে চায়। মানুষ নিজেদের স্টেবল কিভাবে মনে করে, চাকরি বাকরি পেলে তখন মানুষ নিজেদের স্টেবল মনে করে। পরমাণুগুলো কিভাবে মনে করে, পরমাণুগুলো মনে করে কি যে না তাদের যোজ্যতা কক্ষে 8টা ইলেকট্রন যদি হয় তখন তারা নিজেদের কি স্টেবল মনে করে। তাহলে সেটা কিভাবে সম্ভব, ধরো কারোর কাছে 6টা ইলেকট্রন আছে যোজ্যতা কক্ষে, তাহলে সে কি করবে,
সে ছেড়ে দেবে ইলেকট্রনগুলোকে? ছেড়ে দিলে কি তার 8টা হবে না? সে 6টা থেকে কি করবে, সে দুটো কারোর থেকে নেবে, নিয়ে কি হবে 8টা পূরণ করবে, অর্থাৎ নিচ্ছে। অথবা ধরো কারোর কাছে ধরো 9টা আছে, 9টা, এবার ও দেখছে যে একটা ছেড়ে দেওয়া তো আমার কাছে ইজি, একটা ছেড়ে দিলেই তো আমার 8টা হয়ে যাবে, তখন কি করবে, ও ইলেকট্রন ছেড়ে দেবে। এইভাবে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন গ্রহণ এর মাধ্যমে কি তারা অষ্টক পূর্তি ঘটায়। আর এইভাবে কি আস্তে আস্তে তারা কি হয়, স্টেবল হয়। কি হলো ব্যাপারটা বোঝা গেল? তাহলে অষ্টক সূত্র সহজ ভাষায় আমি কি বলতে পারি, যে অষ্টক সূত্রতে এটাই বলা হয়েছে যে 3টে পরমাণু ছাড়া, হাইড্রোজেন, লিথিয়াম ও বেরিলিয়াম, এরা ছাড়া যত পর্যায় সারণীর মৌলগুলো আছে তারা ইলেকট্রন বর্জন অর্থাৎ ছেড়ে দেয়া বা ইলেকট্রন গ্রহণের মাধ্যমে কি যোজ্যতা কক্ষ, অর্থাৎ যে শেষের যে কক্ষটা থাকবে সেই শেষের কক্ষে গিয়ে 8টা ইলেকট্রন কি রাখতে চায়। এটাই যোজ্যতার অষ্টক সূত্র। ক্লিয়ার? নেক্সট দেখো, এবার দেখো আরেকটা জিনিস, দ্বৈত সূত্র। দ্বৈত সূত্র কি বলতে চাইছে, পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলি। তাহলে আমরা কি জানি, হিলিয়াম কেমন থাকে, প্রথমে হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তাহলে এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো যে হাইড্রোজেনের হিলিয়ামের নিকটবর্তী মৌল কারা, কাছের মৌল কারা, কে কে হতে পারে, এক হাইড্রোজেন হতে পারে, দেখো একদম কাছে। তারপর কে আছে, হয় লিথিয়াম হতে পারে অথবা কি বেরিলিয়াম হতে পারে। এরা কি করে বলছে, পর্যায় সারণীতে হিলিয়ামের নিকটবর্তী মৌলগুলি যেমন কে এইচ, এলআই আর বি রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য এরা ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে হিলিয়াম পরমাণুর মতো ইলেকট্রন বিন্যাস লাভের প্রবণতা দেখায়। অর্থাৎ দেখো, তাহলে ধরো যদি আমরা হাইড্রোজেনকে আমি বুঝি, ঠিক আছে, হাইড্রোজেনকে যদি আমরা দেখি, ভালো করে বুঝবে এরা কি, এরা দ্বৈত সূত্র মানে। তাহলে হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে, আগে থেকে তো একটা ইলেকট্রন আছে, তাহলে ও কি করবে, ও দ্বৈত মানে স্টেবল হওয়ার জন্য কি দরকার, আরেকটি ইলেকট্রন নেবে, তাহলে কেউ দুটো হয়ে যাবে হিলিয়ামের মতো, তাহলে কি একটি ইলেকট্রন নেয়। এগুলো মাথায় রাখবে কিন্তু, একটি ইলেকট্রন গ্রহণ করে, কারণ দ্বৈত সূত্রে বলাই আছে যে কি এই 3টে মৌল কি হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে। হিলিয়ামের তো দুটো ইলেকট্রন থাকে, তাহলে এরাও কি দুটো ইলেকট্রন চাইবে। নেক্সট দেখো, ভাবো লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে দেখো কটা, 3টে ইলেকট্রন থাকে, তো 3টের থেকে দুটো করতে গেলেও কি করবে, ও একটা ইলেকট্রন কি করবে, বর্জন করে দেবে। একটি ইলেকট্রন বর্জন করে। নেক্সট কে আছে, বেরিলিয়াম। তাহলে তোমরা বলো কমেন্টে, বেরিলিয়াম কটা ইলেকট্রন বর্জন করবে যাতে সে দ্বৈত সূত্র মানতে পারবে। বেরিলিয়ামে 4টে থাকে, তো দুটো যখনই বার করে দেবে তখনই তো দ্বৈত সূত্র মানতে পারবে, তাই না, দুটি ইলেকট্রন বর্জন করে। তাই এই ছিল যোজ্যতার দ্বৈত সূত্র। তাহলে দ্বৈত সূত্র কারা মানে, হাইড্রোজেন, লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম। কেন, তারা হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। হাইড্রোজেন কি করছে, গ্রহণ করে দ্বৈত সূত্র মানছে, লিথিয়াম কি করছে, বর্জন করে মানছে, বেরিলিয়াম কি করছে, দুটো বর্জন করে মানছে। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে, এবার আমরা জানবো লুইস প্রতীক বা লুইস ডট। লুইস ডট কি, দেখো এবার পরমাণুর যোজ্যতা কক্ষের ইলেকট্রন আমি বলেছি এস আর পি ব্লকের ক্ষেত্রে, সেই ইলেকট্রনগুলোকে আমি যেই প্রতীকের সাহায্যে দেখাবো সেটাই কি লুইস প্রতীক বা লুইস ডট। কিভাবে হচ্ছে দেখো এবার একটা একটা করে। ধরো হাইড্রোজেন, ধরো হাইড্রোজেন থাকছে আমার, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন, ওটাই ওর যোজ্যতা কক্ষের ইলেকট্রন, এস ব্লক মৌল মানে একটাই হবে। ওর লুইস ডট কিভাবে দেখাবো, এই যে ডট হলো।
এবার ধরো হিলিয়াম, হিলিয়ামের কটা? দুটো ইলেকট্রন এসে, দুটো ডট। ঠিক আছে, আবার ধরো একটা এক্সাম্পল করলাম, ধরো সোডিয়াম, সোডিয়ামের কটা হবে? তার জন্য আমরা সহজভাবে এটা ইলেকট্রন বিন্যাসও করে দেখে নিতে পারি। সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক কত? 11। কি দাঁড়াচ্ছে? 1s2 2s2 2p6 3s1 হলো। তাহলে শেষের ইলেকট্রন কোথায়? এসে, এস ব্লক। আর এস ব্লক মৌলদের ক্ষেত্রে আমি প্রথমেই ক্লাসে কি বলেছি, শেষ উপকক্ষের ইলেকট্রন সংখ্যা কি? তার ভ্যালেন্স ইলেকট্রন একটা। নেক্সট ধরো আমরা যদি দেখি চেক করে, ধরো ফসফরাস, ফসফরাসের কত হবে? চলো চেক করে দেখা যাক। ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত? 15। তাহলে চলো দেখা যাক কি হয়। 1s2 2s2 2p6 কটা বললো? 10টা। 3s2 12টা, 3p3 15টা। তাহলে এটা কি? পি ব্লক মৌল। পি ব্লক মৌলদের ক্ষেত্রে আমি কি বলেছি? ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? শেষের দুটোর যোগফল। তাহলে কি 3 আর 2 5, 5টা হবে এর ভ্যালেন্স ইলেকট্রন। 1 2 3 4 5। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আরেকটা ধরো দেখি। তাহলে দেখো ভ্যালেন্স ইলেকট্রনগুলোকে আমি যার মাধ্যমে প্রকাশ করছি সেটাই কি আমার? লুইস ডট। আরেকটা ধরো দেখা যাক, ধরো ক্লোরিন, ক্লোরিনের ক্ষেত্রে কি হবে তার আমরা ইলেকট্রন বিন্যাস করেও দেখে নেব। ওয়ান এস টু, 2s2 2p6 3s2 3p5। দেখো 6 আর 2 8 আর 2 10, 2 12, 12 আর 5 17, 17টা ইলেকট্রন ভরেছে। তাহলে এটাও পি ব্লক মৌল। কটা আছে? 5 আর 2 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7। বোঝা যাচ্ছে? তাহলে যোজ্যতা কক্ষের ইলেকট্রনকে আমরা যার মাধ্যমে প্রকাশ করি একটা পরমাণুর ক্ষেত্রে সেটাকেই আমার কি বলা হচ্ছে? লুইস ডট বা লুইস প্রতীক। পরবর্তী, আচ্ছা এবার দেখো বন্ধন। আমরা তো কেমিক্যাল বন্ডিং পড়ছি। কেমিক্যাল বন্ডিংকে আমরা প্রধানত কি বলছি? প্রধানত 3 ভাগে ভাগ করছি। কি কি আসছে সেটা? তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, ভালো করে শুনবে। তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন, দ্বিতীয় সমযোজী বন্ধন, তৃতীয় কি? অসমযোজী বন্ধন। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমাদের কি আসছে? তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন কি বলছে? তড়িৎ ধনাত্মক ও তড়িৎ ঋণাত্মক পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে তড়িৎযোজী বন্ধন বলে। তাহলে তড়িৎযোজী বন্ধন কি? চলো দেখা যাক। তড়িৎযোজী বন্ধন, দেখো তড়িৎযোজী বন্ধন সম্বন্ধে আমি তোমাদের একটা বেসিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি। কি 1 নম্বর ধারণা? একজন ইলেকট্রন দেয়, একজন ইলেকট্রন দেয় আর আরেকজন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করে।
ক্লিয়ার হলো ব্যাপারটা? তড়িৎযোজী বন্ধনে কি হয়, একজন ইলেকট্রন দেয় আর আরেকজন কি করে, সেই ইলেকট্রনটাকে গ্রহণ করে। আচ্ছা এটা বলো তো, যে ইলেকট্রন দেয়, কমেন্টে জানাবে, যে ইলেকট্রন দেয় সে কি হয়, তড়িৎ ধনাত্মক না তড়িৎ ঋণাত্মক? যে ইলেকট্রন দেয়, আমরা জানি কেমিস্ট্রিতে আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি এটা 7-8 থেকে, যে ইলেকট্রন দেয় সে তড়িৎ ধনাত্মক হয়, আর যে ইলেকট্রনটাকে গ্রহণ করে সে কি হয়, তড়িৎ ঋণাত্মক হয়। তাহলে এই বিষয়গুলো কিন্তু, এই বেসিক কনসেপ্টগুলো যদি ঠিকঠাক করে না জানো তাহলে কিন্তু হায়ার কেমিস্ট্রি কিন্তু গোলাবে। যে ইলেকট্রন দেয়, যে ইলেকট্রন দেয় সে তড়িৎ ধনাত্মক হয়, তড়িৎ হয়, আর যে ইলেকট্রন নেয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে তড়িৎ ঋণাত্মক হয়। কি বললাম বোঝা গেল? যে একজন ইলেকট্রন দেয়, একজন ইলেকট্রন গ্রহণ করে। আচ্ছা যে দেয় সে কি হয়, আকারে বড় হয়, আর যে নেয় সে কি হয়, আকারে ছোট হয়। ঠিক আছে? যে ইলেকট্রন দেয় সে আকারে বড় হয়, সে আকারে বড় হয়, আর একটু সমস্যা হচ্ছে, আর যে ইলেকট্রন নেয় সে আকারে কি হয়, ছোট হয়। তাহলে বোঝা গেল ব্যাপারগুলো। তড়িৎযোজী বন্ধন সম্বন্ধে বেসিক ধারণা কি, একজন ইলেকট্রন দেয়, একজন ইলেকট্রন গ্রহণ করে। যে ইলেকট্রন দেয় সে তড়িৎ ধনাত্মক হয়, আর যে ইলেকট্রন গ্রহণ করে সে তড়িৎ ঋণাত্মক হয়। ঠিক আছে? যে ইলেকট্রন দেয় সে আকারে বড় হয়, আর যে ইলেকট্রন নেয় সে আকারে কি হয়, ছোট হয়। আচ্ছা বড় হয় মানে তারা কোথায় অবস্থান করে, যে যারা দেয়, যারা ইলেকট্রন দেয় তারা পর্যায় সারণীর কোথায় অবস্থান করে, যারা ইলেকট্রন দেয় তারা পর্যায় সারণীতে বাম দিকে অবস্থান করে, আর যারা ইলেকট্রন নেয় তারা পর্যায় সারণীতে ডান দিকে অবস্থান করে। ঠিক আছে? কারণ আমরা কি জানি, দেখো যারা বাম দিকে অবস্থান করে তারা কি হয়, আকারে বড় হয়, এবং তারা ইলেকট্রন দেয়, তাই জন্য দেখো বাম দিকে অবস্থান করে তারা আকারে বড় হয়, আর যারা ডান দিকে অবস্থান করে তারা আকারে ছোট হয়। আমরা জানি পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে আকার ছোট হয়। ক্লিয়ার?
নেক্সট দেখো, তাহলে এই বেসিক কনসেপ্টগুলো আমাদের লাগবে কাজে। এবার দেখো কি বলছে, কিছু আমি তোমাদের তড়িৎযোজী যৌগ গঠনের কিছু উদাহরণ দেখাবো, ঠিক আছে? যে কি উদাহরণগুলো আছে সেগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট দেখো, NaCl সোডিয়াম ক্লোরাইড কিভাবে হচ্ছে চলো দেখা যাক। সোডিয়াম আর কি আছে, ক্লোরিন আছে। তাহলে সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন কটা এক্ষুনি বার করেছি, একটা। ক্লোরিনের কটা, 7টা, 1 2 3 4 5 6 7। এবার একটু ভালো করে দেখো, আমি যদি এদের ইলেকট্রন বিন্যাসটা দেখি, সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। ক্লোরিনের কত হচ্ছে, 1s2 2s2 2p6 3s2 3p5। এবার একটু ভালো করে দেখো, এর এই একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, এই একটা ইলেকট্রন যদি ও বার করে দেয়, তাহলে ও কি হবে, পি ব্লক মৌল হয়ে যাবে না? তখন ভ্যালেন্স ইলেকট্রন কত দাঁড়াবে, 6 + 2 8। আর এ যদি আর একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কত দাঁড়াচ্ছে, 6 হয়ে যাচ্ছে, 6 2 8। তাহলে দুজনেরই লাভ এখানে অষ্টক নীতিটা প্রযোজ্য হবে তখন। তাহলে দেখো আরেকটা জিনিসও সহজ ভাষায় বোঝো, তোমরা ক্লাস 10 ইলেকট্রন বিন্যাস শিখেছো তো, 2,8,1 আর এর কত দাঁড়াবে 2,8,7 নাকি? তাহলে একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এই একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তখন ওর কত হয়ে যাচ্ছে, 8 হচ্ছে না, 2,8। আর এর ক্ষেত্রে দেখো, যদি এখানে ওই একটা ইলেকট্রন যদি 7 আর 1 8 হয়ে যায়, তখন এটা কি দাঁড়াচ্ছে, 2,8,8 দাঁড়াচ্ছে না? তাহলে দুজনেরই ফায়দা এখানে। তাই জন্য সোডিয়াম কি করে, একটা ইলেকট্রন কাকে দিয়ে দিচ্ছে, একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে ক্লোরিনকে। ক্লোরিনকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এতে কি দুজনেরই লাভ। তাই জন্য কি তৈরি হচ্ছে আমার, Na+, আর যে নেয় সে কি হয়, একটা দিচ্ছে তাই একটা প্লাস, আর যে নিচ্ছে কি হচ্ছে, একটা মাইনাস। Na+ আর Cl-, প্লাস মাইনাস আকর্ষণ বলের প্রভাবে তৈরি হচ্ছে কি আমার, সোডিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? পরবর্তী দেখো, আরেকটা দেখো এক্সাম্পল করাচ্ছি, ধরো ক্যালসিয়াম অক্সাইড। আরেকটা এক্সাম্পল ধরো করাচ্ছি কি, ক্যালসিয়াম অক্সাইড, CaO আমাদের কি ক্যালসিয়াম অক্সাইড। এখানে কি হচ্ছে, জাস্ট কি দুজনেরই কি ব্যাপারটা কি থাকছে, যে না আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে আমি অষ্টকটা ঠিক রাখবো, আর আরেকজন কি মনে করছে যে না আমি গ্রহণ করব, গ্রহণ করে কি করবো, আমার অষ্টকটা ঠিক রাখবো। তাহলে চলো ক্যালসিয়ামের দেখা যাক। ক্যালসিয়াম 20, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, তাই তো? এটাও এস ব্লক মৌল। আচ্ছা কেন বলো তো 3Dর আগে আমাদের 4s ভরে, কমেন্টে জানাবে। তাহলে ক্যালসিয়ামেরও কটা ইলেকট্রন থাকছে, 2টো ইলেকট্রন, প্লাস অক্সিজেন, অক্সিজেনের কটা থাকছে, 6টা পরমাণু ক্রমাঙ্ক, 6, 1s2 2s2 2p2, তাহলে কি 2টো থাকছে, সরি একটু, অক্সিজেনের 8 পরমাণু ক্রমাঙ্ক, 2p4। তাহলে ভ্যালেন্স শেলে কটা থাকছে, 6টা ইলেকট্রন থাকছে, 1 2 3 4 5 6। এবার এদের কি হবে দেখো, আমি যদি আবার সেই ক্লাস 10 ইলেকট্রন বিন্যাস দেখি, 2 8 8 16 2 18 2 20, আর কি থাকছে 2,6 নাকি? এবার এরা কি করবে, এরা বলো, এই যদি দুটো ছেড়ে দেয়, ভালো করে মনে করো, নেই, দুইটা নেই, 2 8,2 মনে করো এই দুইটা নেই, তাহলে কি দেখাচ্ছে 2 8,8, 8টা মানে স্টেবল,
আর এর মনে করো ওই 2টা গিয়ে এখানে 6 আর 2 8 হয়ে গেল, 8টা। অষ্টক নীতি কি হচ্ছে, প্রুভ হচ্ছে এখানে। তাই জন্য কি করছে ক্যালসিয়াম, কি করছে ক্যালসিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, আর ক্যালসিয়াম এখান থেকে আরেকটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, দুটো ইলেকট্রনই যাচ্ছে, দুটো বার করছে। তাই জন্য কি হচ্ছে Ca2 প্লাস, Ca2 প্লাস প্লাস ও কটা নিচ্ছে, দুটো নিচ্ছে। এখান থেকে আমাদের কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড। ক্লিয়ার? নেক্সট দেখো আরেকটা এক্সাম্পল করাচ্ছি। দেখো আরেকটা এক্সাম্পল যদি আমরা করি Mg3N2, ঠিক আছে, এখানে আছে। এর ক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা লুইস ডট দেখাচ্ছি। Mg3N2 অর্থাৎ 3টে ম্যাগনেসিয়াম আছে আর কি 2টো নাইট্রোজেন আছে। তাহলে এটা যদি আমরা দেখি কি দাঁড়াবে, প্রথমে 3টে ম্যাগনেসিয়ামকে আগে আমরা লিখে দিচ্ছি, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, বোঝা গেল? এবার দেখো এদের মাঝখানে কি আমি 2টো নাইট্রোজেনকে ঢুকিয়ে দেবো। এন 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 হলো। আচ্ছা, ম্যাগনেসিয়ামের আমাদের কটা থাকছে, ম্যাগনেসিয়ামের আমাদের ভ্যালেন্স ইলেকট্রন কটা থাকছে, 2টো। গ্রুপ 2তে আছে, সর্বস্থ কক্ষে 2টো ইলেকট্রন থাকে, তাহলে সেই 2টো ইলেকট্রনকে আমি আঁকছি। নাইট্রোজেনের কটা থাকে, সর্বস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, 2 3 4 5। আবার কি এই ম্যাগনেসিয়ামেরও 2টো, 5টা, 1 2 3 4 5, এখানে কি 2টো। বোঝা গেল ব্যাপারটা? এবার লক্ষ্য করো ম্যাগনেসিয়াম কিভাবে হয়, 2 8 2, 2টো যদি বার করে দেয় ওর কত থাকছে শেষে, 8টা থাকছে। তাই জন্য কি করছে, একে দিয়ে দিচ্ছে একটা, এই আর একটা দিয়ে দিচ্ছে। কত হলো, 7টা হলো। নাইট্রোজেনের 5টা ছিল, 2টো ম্যাগনেসিয়াম দিয়ে দিচ্ছে, কটা হচ্ছে, 7টা হচ্ছে। আবার কি এইখানে যে ম্যাগনেসিয়াম আছে সে আবার আরেকটা দিয়ে দিচ্ছে, কটা হলো, 5 আর 3 কত হচ্ছে, 8 হচ্ছে। এই ম্যাগনেসিয়াম কটা দিচ্ছে, দেখো একটা দিচ্ছে একে, আরেকটা কাকে দিচ্ছে, আরেকটা দিচ্ছে এই নাইট্রোজেনকে দিচ্ছে। তাই নাইট্রোজেনের কটা হলো, 5 আর 1 6, আবার এ আরেকটা দিচ্ছে, আবার কি এ আরেকটা দিচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো এদের ম্যাগনেসিয়াম বার করে দিয়ে নিজের অষ্টক পূর্তি ঘটাচ্ছে, আর নাইট্রোজেন কি নিয়ে কি করছে, 3টে করে নিজের অষ্টক পূর্তি ঘটাচ্ছে। 5টা ছিল, 3টে নিচ্ছে, 5 আর 3 8টা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ম্যাগনেসিয়াম কটা করে ছাড়ছে, ম্যাগনেসিয়াম 2টো করে ছাড়ছে। Mg2 প্লাস না কটা ম্যাগনেসিয়াম ছাড়ছে, 3টে ম্যাগনেসিয়াম ছাড়ছে। তাহলে আমরা কি লিখতে পারি, একটার জন্য যদি Mg2 প্লাস হয় তাহলে 2টোর জন্য কি হবে, 3টের জন্য 3Mg2 প্লাস। নাইট্রোজেন কটা নিচ্ছে, একটা নাইট্রোজেন কি 3 মাইনাস হচ্ছে, তাহলে 2টো নাইট্রোজেন কি হবে, 2N3 মাইনাস, 2N3 মাইনাস। তাহলে এখান থেকে আমাদের তৈরি হয় কি Mg3N2, Mg3N2। বোঝা যাচ্ছে ক্লাস? কমেন্টে জানাবে। নেক্সট দেখো, তাহলে এই গেল আমাদের তড়িৎযোজী। এবার দেখো এই আয়নীয় বন্ধনের মধ্যে আরেকটা কনসেপ্ট থাকে খুব, সেটা হচ্ছে কি ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস শক্তি বলতে কি বোঝো, ল্যাটিস এনথ্যালপি বা ল্যাটিস শক্তি বলতে কি বোঝো। চলো তাহলে দেখা যাক। গ্যাসীয় ক্যাটায়ন বা অ্যানায়ন থেকে 1 গ্রাম ফর্মুলা ভরের আয়নীয় কেলাস তৈরি হলে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ওই কেলাসের ল্যাটিস এনথ্যালপি
বা ল্যাটিস শক্তি বলে। ঠিক আছে, এর এক্সাম্পল দিয়ে ধরো আমরা যদি বুঝি, আমাদের একটা ধরো আয়ন কি ক্যাটায়ন Na+, সেটা গ্যাসে আছে, Cl- একটু আগেই দেখিয়েছি গ্যাসে আছে। ঠিক আছে, তাহলে Na+ আর Cl- নিয়ে আমাদের কি তৈরি হয়, একটা কেলাস। নুন সবাই দেখেছো, নুনের স্ট্রাকচার কি কেলাস আকার স্ট্রাকচার হয় না? সেখান থেকে আমাদের তৈরি হয় কি সোডিয়াম ক্লোরাইড, খাদ্য লবণ সোডিয়াম ক্লোরাইড। বোঝা যাচ্ছে? এবার দেখো আমরা কি জানি, কোনো বন্ধনকে যদি তুমি ভাঙো, কোনো বন্ধনকে যদি ভাঙো, যেমন শক্তি প্রয়োজন হয় তেমন ঠিক কোনো বন্ধন তৈরি করতে সেখানে শক্তি কি হচ্ছে, যে পরিমাণ শক্তি নির্গত হয়। মানে বন্ধন যখন তৈরি হচ্ছে, এখানে কি Na+ আর Cl- আলাদা আলাদা ছিল, তারপরে তাদের মধ্যে কি হয়েছে, একটা বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধন তৈরি হওয়ার জন্য কি কিছু পরিমাণ শক্তি কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কি দুটো আয়ন থেকে একটা কেলাস তৈরি হতে, দুটো আয়ন থেকে একটা কেলাস তৈরি হতে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকেই আমরা কি বলছি, ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথ্যালপি। ল্যাটিস শক্তি বা ল্যাটিস এনথ্যালপি, একে কেমিস্ট্রিতে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করি, একে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। বোঝা যাচ্ছে? এবার দেখো একটা গুরুত্বপূর্ণ আমাদের সম্পর্ক জেনে রাখতে হবে এই ল্যাটিস এনথ্যালপি রিলেটেড, যাতে এখান থেকে যা এমসিকিউ আসে তোমরা করতে পারো। ঠিক আছে, কি বলছে, ল্যাটিস এনথ্যালপি আয়নীয় চার্জের গুণফল বাড়লে, আয়নীয় চার্জের গুণফল বাড়লে বাড়ে, অর্থাৎ যে আয়নগুলো তৈরি হচ্ছে যত আয়নীয় চার্জের মান বেশি হবে তত কি হবে, ল্যাটিস এনথ্যালপি বেশি হবে। আর কি বলছে, ক্যাটায়ন ও অ্যানায়নের মধ্যে দূরত্ব যত কম হবে তত কি ল্যাটিস এনথ্যালপি বেশি হবে। অর্থাৎ আয়নীয় চার্জের গুণফলের সাথে কি হচ্ছে, সরল সম্পর্কে পরিবর্তিত হচ্ছে, আর ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে দূরত্ব যত কম হবে আমাদের ইউ তথা ল্যাটিস এনথ্যালপি কি হবে, তত বেশি হবে। ক্লিয়ার? চলো দেখা যাক। বলছে দেখো ল্যাটিস এনথ্যালপি সম্বন্ধিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়। কি বলছে, আয়নগুলির অর্থাৎ যে তড়িৎ আয়নগুলি থাকছে আমরা যে ভাঙছি, সেই আয়নগুলি উচ্চ আধান বিশিষ্ট হলে তাদের মধ্যে আকর্ষণ বল বেশি হয়, ফলে ল্যাটিস শক্তি কি হবে, ল্যাটিস শক্তি বেশি হবে। অর্থাৎ যত তোমার চার্জের মান বাড়বে আয়নের ক্ষেত্রে, যত চার্জের মান বাড়বে তত ল্যাটিস এনথ্যালপি তথা ল্যাটিস এনার্জি কি হবে, বেশি হবে। তাহলে চলো দেখা যাক কি আছে। এমসিকিউ বলছে নিচের কোনটি ল্যাটিস শক্তি সর্বাধিক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। ঠিক আছে, এগুলো পরীক্ষায় আসে। দেওয়া আছে কে, NaCl দেওয়া আছে, CaO দেওয়া আছে, LiCl দেওয়া আছে। দেখা যাক, আমি আয়নে ভাঙি। অপশন এ কে যদি আমরা আয়নে ভাঙি তাহলে কি পাচ্ছি, NaCl কে যদি আমরা আয়নে ভাঙি তাহলে Na+, Cl- পাচ্ছি। নেক্সট আছে ক্যালসিয়াম অক্সাইড, একটু আগে আমি তৈরি করে দেখিয়েছি। ক্যালসিয়াম অক্সাইডকে যদি আমরা ভাঙি Ca2+ O2-, C। লিথিয়াম ক্লোরাইড LiCl কে যদি আমরা ভাঙি Li+, Cl-। লাস্ট পটাশিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি কি পাবো, K+ and Cl-। তাহলে এই চারজনকে আমি আয়নে ভেঙেছি, সব থেকে বেশি চার্জ তুমি কার পাচ্ছ না, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে দেখো প্লাস একটা একটা করে চার্জ আছে। লিথিয়াম ক্লোরাইডের ক্ষেত্রেও দেখো 1+1-, পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে 1+1-। তাহলে বেশি চার্জ আমি কার ক্ষেত্রে পাচ্ছি, বেশি চার্জ পাচ্ছি আমি কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের ক্ষেত্রে। দেখো Ca দুটো বার করে দিয়েছে আর অক্সিজেন কি দুটো গ্রহণ করেছে, তাই সেই হিসেবে সব থেকে চার্জ বেশি হওয়ার জন্য ল্যাটিস শক্তি সর্বাধিক হবে কার, অপশন বি তথা ক্যালসিয়াম অক্সাইডের। পরবর্তী দেখো দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় কি বলেছে,
আয়নের আকার ছোট হলে ল্যাটিস শক্তি সর্বাধিক হয়। আয়নের আকার যত ছোট হবে ল্যাটিস শক্তি কি হবে আমাদের সর্বাধিক হবে। তাহলে আবার একটা এমসিকিউ দিয়েছে, দেখো ল্যাটিস শক্তির সঠিক ক্রম, ভালো এমসিকিউ এগুলো, পরীক্ষায় আসার মতো এমসিকিউ। দেখো এগুলো দিয়ে দিয়েছে সব লিথিয়াম হ্যালাইডগুলোর কী কী দিয়ে দিয়েছে। তা আমি যদি ক্রমটা করি ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, এই যে হ্যালোজেনগুলো আছে, আমরা কি জানি শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে আকার কি হয়, আকার বৃদ্ধি পায়। আবার আকার যদি বৃদ্ধি পায় তাহলে ইউ তথা আমাদের ল্যাটিস শক্তি কি হচ্ছে, ল্যাটিস শক্তি কি হচ্ছে, কমে যাচ্ছে। যার আকার ছোট তার কি, যার ক্ষেত্রে আকার ছোট, এই জিনিসটা মাথায় রাখবে, যার ক্ষেত্রে আকার ছোট তার ক্ষেত্রে ল্যাটিস শক্তি কি সর্বাধিক। তাহলে আকার ছোট কার, এখানে ফ্লোরিনের, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিনের, তারপর আয়োডিনের, সব থেকে বেশি ছোট কার ফ্লোরিনের। তাহলে সব থেকে ল্যাটিস শক্তি বেশি কার হবে, লিথিয়াম ফ্লোরাইডের। লিথিয়াম ফ্লোরাইড আছে কি এ, তারপর কার হবে লিথিয়াম ক্লোরাইডের, লিথিয়াম ক্লোরাইড, তারপর লিথিয়াম ব্রোমাইড, তারপর লিথিয়াম আয়োডাইড। অর্থাৎ অপশন এ কি আমাদের সঠিক অপশন। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো কি বলছে, ল্যাটিস শক্তি সর্বাধিক। দেখো কার্বনেট দিয়ে দিয়েছে এখানে, CO3 আমরা কি বলি, কার্বনেট বলি। বেরিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট না ম্যাগনেসিয়াম কার্বনেট, কার ল্যাটিস শক্তি সর্বাধিক। ঠিক আছে, তাহলে আমরা এটা কি গ্রুপ 2 এর মৌল, বুঝতেই পারছো গ্রুপ 2 এর মৌলগুলির কার্বনেট। তাহলে আমরা কি জানি গ্রুপ 2 এ কেমন ভাবে থাকে মৌলগুলো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। তাহলে সব থেকে আকার ছোট এখানে কার, বেরিলিয়াম। তাহলে বেরিলিয়াম কার্বনেটের আমার ল্যাটিস শক্তি সর্বাধিক হবে, কিন্তু বেরিলিয়াম কার্বনেট কি আমাদের অপশানে নেই। ম্যাগনেসিয়াম কার্বনেটের তারপর হবে, ম্যাগনেসিয়াম কার্বনেট কি অপশানে আছে, হ্যাঁ। তাহলে আমাদের ল্যাটিস শক্তি সর্বাধিক কার, যার আকার ছোট। দেখতেই পারছো গ্রুপ থেকে ওপর থেকে নামলে কি হয়, আকার বৃদ্ধি পায়। তাহলে সেই ক্ষেত্রে কি MgCO3 আমাদের সঠিক অপশান হবে। ঠিক আছে, এটা ক্যালসিয়াম কার্বনেট, স্ট্রনশিয়াম কার্বনেট, বেরিয়াম কার্বনেট, রেডিয়াম কার্বনেট। বোঝা গেল। পরবর্তী আবার একটা এমসিকিউ, এইগুলো প্রত্যেকটা এমসিকিউ কিন্তু ভালো ভালো এমসিকিউ কিন্তু করিয়ে দিচ্ছি সবকটা। পরবর্তী দেখো আবার বলছে ল্যাটিস শক্তি কিন্তু প্রশ্ন থাকে, ল্যাটিস শক্তি সর্বাধিক। এবার দেখো হাইড্রোক্সাইড দিয়ে দিয়েছে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড না বেরিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আবার দেখো আমরা এখানে যদি হাইড্রোক্সাইডগুলো করি গ্রুপ 2 এর, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রনশিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড আর কি রেডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, তাহলে উপর থেকে নিচের দিকে নামলে কি হয়, আকার ছোট হয়, আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পায় মানে কি ল্যাটিস শক্তি কমে যাও। তাহলে এখানে কি আছে, এখানেও কি MgOH2 হবে কি অপশান। ঠিক আছে, বোঝা যাচ্ছে। নেক্সট দেখো আজকের লাস্ট জিনিস, সেটা কি দ্রাবকায়ন শক্তি বা সলভেশন এনার্জি কি। কি বলছে, 1 মোল আয়নীয় কেলাস, 1 মোল আয়নীয় কেলাস কোনো দ্রাবকে দ্রবীভূত হলে যে শক্তি মুক্ত হয় তাকে ওই দ্রাবকে ওই আয়নীয় কেলাসের দ্রাবকায়ন শক্তি বলে। তাহলে সলভেশন এনার্জি কি বলছে, কোনো কেলাসকে তুমি কোনো দ্রাবকে মেশাচ্ছ। আচ্ছা অ্যাকচুয়ালি দ্রাবক ব্যাপারটা কি, সলভেন্ট মানে কি, ধরো তুমি নুন চিনির জল তৈরি করছো, ঠিক আছে, জল নিয়েছো আর নুন চিনি নিয়েছো, কোয়ান্টিটিটা কার বেশি থাকে, জলের বেশি থাকে। যার কোয়ান্টিটি বেশি থাকে সেটা কি হয়, দ্রাবক হয়, আর যার কোয়ান্টিটি কম থাকে সেটা কি হয়, দ্রাবক হয়। তাহলে কি বলছে, কোনো আয়নীয় কেলাসে, সাপোজ আমি একটা আয়নীয় কেলাস নিচ্ছি কি সোডিয়াম ক্লোরাইড, তুমি আয়নীয় কেলাসকে তুমি কিসে, কোনো দ্রাবকে মেশাচ্ছ, নুনকে তুমি কি জলে মেশাচ্ছ,
এরপরে কি হয়, এটা আয়নে কি ডিসোসিয়েট হয়ে যায়, ভেঙে যায়। কি কি আয়নে ভেঙে যায়? Na প্লাস অ্যান্ড Cl মাইনাস। এই যে এবার কি বন্ধন ভাঙছে, ল্যাটিস শক্তিতে কি হয়েছিল, বন্ধন তৈরি হয়েছিল। এবার কি একটা নির্দিষ্ট দাবকে কি কেলাসটা কি ভেঙে যাচ্ছে। এই ভাঙার ফলে যে শক্তি মুক্ত হয় তাকে ওই আয়নীয় কেলাসের কি দ্রাবকায়ন শক্তি বলে। তাহলে বোঝা গেল দ্রাবকায়ন শক্তি আর ল্যাটিস শক্তির মধ্যে তফাৎ। তাহলে ক্লাসটা মন দিয়ে করো সবাই, ঠিক আছে। এরপরে পার্ট 2 আসবে। পার্ট 2তে আমরা সমযোজ্যতা অসমযোজ্যতা নিয়ে আলোচনা করব। তারপর ভিএসিপিআর তত্ত্ব, সংকরায়ন, মলিকুলার অরবিটাল থিওরি, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। প্রথম থেকে যদি ভালো করে না করো বা পর্যায় সারণী অ্যাটমিক স্ট্রাকচার যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কেমিক্যাল বন্ডিং বুঝতে পারবে না। আর কেমিক্যাল বন্ডিং যদি বুঝতে না পারো তাহলে কিন্তু পুরো 11-12 যে হায়ার যে কেমিস্ট্রির টপিকগুলো আছে, বিশেষ করে অর্গানিক, আমাদের সেমিস্টার 2তে তোমাদের অর্গানিক পড়াবো, সেই অর্গানিক কিন্তু তাহলে মাথার অনেক উপর দিয়ে যাবে। কারণ অর্গানিক কিন্তু পুরো এই চ্যাপ্টারটার সঙ্গে কিন্তু ভালোভাবে রিলেটেবল। যার এই চ্যাপ্টারটা ভালো হবে কেমিক্যাল বন্ডিং, তার অর্গানিক ভালো হতে বাধ্য। তাই প্রথম থেকে বেসিক থেকে ধরিয়ে ধরিয়ে পড়াবো, ভালো করে পড়ো, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকো, গুড বাই। হয়ে গেছে, তাহলে ওটা একটু বন্ধ করে দিতে হবে। না বন্ধ করছি।